আমি মিডিয়ায় যখন এসেছি তখন আমার 19 বছর বয়স ছিল। তখন আমি যে ধরনের ক্যারেক্টার করেছি আজকে এসে তো আমি সেই ক্যারেক্টার আসলে করব না বা করতে আমাকে মানাবে না। ক্যারেক্টারের চেঞ্জটা এটা আমি ভীষণ এনজয় করছি এখন। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আলোর পেছনে যেমন অন্ধকার থাকে, সেই অন্ধকারেও কিছু মানুষ থাকেন যারা জীবনের রং রূপ রস হারিয়ে ফেলেন, আর কিছু মানুষ দীপ জ্বেলে যান, ইতিবাচক থেকে অপেক্ষা করেন সুদিনের। গুণী অভিনেত্রী দীপা খন্দকারও ঠিক তেমনই। সব প্রজন্মের সাথে একাত্ম হয়ে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বরাবরই আমাদের মুগ্ধ করে। মডেলিং, টিভি নাটক, ওটিটি এবং বড় পর্দার চলচ্চিত্র সব মাধ্যমেই সমান তালে অভিনয় করে চলেছেন তিনি। সম্প্রতি চরকিতে এসেছে লিটল মিস কেয়স। সেখানেও তার ভিন্ন স্বাদের অভিনয় দর্শক সমালোচক সবাই পছন্দ করেছেন। নতুন কাজের প্রসঙ্গ ধরে আজ আমরা কথা বলবো প্রিয় দীপা খন্দকারের সঙ্গে। চলুন গল্প আড্ডায় ডুব দেই। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছে, এবং আপনাকে যখনই সামনে পাই ভীষণ ভালো লাগে। আসলে মন থেকে সেই ভালোবাসাটাই জানাতে চাই। গল্পে যাব, অনেক গল্প আছে, তবে আগে বলুন বিবি চৌধুরীর খবর কি? ঢাকার 10-এ প্রার্থী আসনে কি নির্বাচিত হয়েছেন বা ঠিক হয়েছে? কি খবর সেখানে? ইলেকশন আসুক তারপর না নির্বাচন। ইলেকশনের আগেই তো একটু রমরম অবস্থা থাকে। এবং এখন বিবি চৌধুরী আর মমতা বেগম দুজনের ফাইট চলছে আর কি। ওকে, এবং আরো কিছুদিন ফাইট দেখবো আমরা। আচ্ছা, এই মাসেই অর্থাৎ আসছে 28 নভেম্বর আপনার জন্মদিন, এবং এই জন্ম মাসে আপনাকে আমরা পেয়ে গেলাম। এই যে এই নভেম্বর মাসটা বা আপনার জন্মদিন বা 28 নভেম্বর যদি বিশেষ করে বলি, কতটা স্পেশাল আপনার কাছে? আসলে এখন তো খুব স্পেশাল হওয়া উচিত না, কারণ বয়স বেড়ে যাচ্ছে দাম দাম করে। মানে নর্মালি আশেপাশে সবাইকে দেখছি যে বয়স কেন বেড়ে যায়, বা কেউ 40-র পরে আসলে কেউ আর নিজের বয়সটা নিতে চায় না, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। তবে আমার খারাপ লাগে না, আমার কাছে মনে হয় যে বয়স তো হবেই, এবং পাশাপাশি আমার বাচ্চারা বড় হচ্ছে, তাদেরও বয়স হচ্ছে, এটা আমার কাছে অনেক ভালো লাগে যে সমান তালে আমরা হাঁটছি একসাথে আর কি। কিন্তু গত বছর জন্মদিনের আগে আপনি লিখেছিলেন যে যারা ভাবেন বয়স বাড়ে না তাদের জন্য। এরপরে আপনি 1999 এবং 2024 সালের দুটি ছবি পোস্ট করেছিলেন, কিন্তু ছবি পোস্ট করে আসলে কোনো লাভ হয়নি। আমরা আসলে আপনাকে সেভাবেই বাইরের মানুষের মনে হয় বা আপনাদের মনে হয় যে কোনো চেঞ্জ নাই, আমি তো দেখি যে আসলে তো অনেক চেঞ্জ, কিন্তু আমাদের কাছে তো সেটা মনেই হয় না। এবং বয়স তো বাড়ছে না, আসলে যে বাড়ছে না সেটা রহস্য কি? বাড়ছে বলেই এখন কিন্তু দেখা যায় যে অনেক ম্যাচিওর ক্যারেক্টারে আমাকে ডাকে, বা দেখা যায় যে আমার ছেলের বয়স 20-25 বছর এরকম ক্যারেক্টার, মায়ের ক্যারেক্টারে আমাকে ডাকছে। তখনই বোঝা যায় যে বয়স তো আসলে নিশ্চয়ই হচ্ছে, এবং সেটা বোঝাও যাচ্ছে যে বয়স হচ্ছে। এজন্যই এই ধরনের ক্যারেক্টারগুলো। কিছু বিষয় আসলে আমরা মানতে চাই না, এবং সব বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা আপনাকে দেখলে বোঝা যায়। আর এরকম প্রিয় অনেক ভালোবাসার মানুষকে দেখলেই বোঝা যায়। লিটল মিস কেয়সের প্রসঙ্গে একটু আসতে চাই। খুব ব্যস্ত একজন মা, নায়িকা ইরার মায়ের চরিত্রে আপনি অভিনয় করেছেন। এই চরিত্রে অভিনয়ের জন্য আসলে নিজের জায়গা থেকে কি কি প্রস্তুতি নিতে হয়েছিল? আসলে যেটা হয় কি, আমি যখন প্রথম দিকে এই ধরনের ক্যারেক্টারগুলো পাচ্ছিলাম তখন মনে হতো যে আচ্ছা আমাকে কি মানে মানাবে কিনা, এত বড় মেয়ের মা, বা হচ্ছে আমি কি ওই ক্যারেক্টারটা আসলে ওইভাবে করতে পারবো কিনা। তারপরে আমি জাস্ট নিজেকে কয়েকটা দিন আমি নিজেকে টাইম দিয়ে আমি চিন্তা করেছি যে প্রিপারেশনের জন্য, যে আমার ফ্রেন্ডদেরকে দেখি যাদের নাকি ইন্টারমিডিয়েটের পরে, বা মানে ওইটা আসলে আমাদের দেশে আর্লি না, কিন্তু আমাদের দেশে কিন্তু নর্মাল। বরঞ্চ আমি বলবো যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা একটু লেট ম্যারেজ আমাদের মনে হয়েছে সেই সময়, যে আমরা 26-27 বছর বয়সে বিয়ে করেছি। আর যাদের আমাদের ফ্রেন্ডদের 18 বছর বয়সে বিয়ে হয়েছে তাদের বাচ্চারা কিন্তু এইরকম এজ। সো তখন আমার মনে হয়েছে যে যেই ক্যারেক্টারটা আমি পোর্ট্রে করছি সেই ক্যারেক্টারটা হয়তো এরকম একটা ক্যারেক্টার। সো আমি তো আমাকে প্রেজেন্ট করব না, আমি তো আসলে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা, যেমন ক্যারেক্টার হবে সেটাই করতে হবে। যে কারণে মনে হয়েছে যে ইটস ওকে, আমি করতে পারি এবং এটা হতেই পারে, তেমন কোনো বিষয় না। এবং কত গল্পই তো থাকে মানুষের জীবনে। না, আর আমি একজন অ্যাক্টর, আমাকে কিন্তু পারিপার্শ্বিক অবস্থা চেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে, এবং ডিফারেন্ট ক্যারেক্টারে আমি অভিনয় করব। যখন আমি মিডিয়ায় যখন এসেছি তখন আমার 19 বছর বয়স ছিল। তখন আমি যে ধরনের ক্যারেক্টার করেছি আজকে এসে তো আমি সেই ক্যারেক্টার আসলে করব না বা করতে আমাকে মানাবে না।
সো এই যে এই চেঞ্জগুলো আমাকে মানতে হবে এবং আমি এনজয় করছি লিটারেলি। আমি এই যে যে ক্যারেক্টারের চেঞ্জটা, এটা আমি ভীষণ এনজয় করছি এখন। বাহ, চমৎকার। এবং ইরা অর্থাৎ সাদনিমা বিনতে নোমানের সঙ্গে এর আগে আপনার 2021 সালে খুব সম্ভবত একটা বিজ্ঞাপন চিত্রে কাজ হয়েছিল। যদি একটু জানতে চাই আপনার কাছে যে অভিনেত্রী হিসেবে আসলে প্রতিষ্ঠিত হবার জন্য তার ভেতরে কতটুকু সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনি? আসলে বিজ্ঞাপনে যখন কাজ করেছিলাম তখন তো ওকে আমি একটা ছোট মেয়ে, আমার একটা স্কুল গোয়িং মেয়ে, ক্লাস 9-এ পড়তো বোধহয় ও তখন, অনেক ছোট। হ্যাঁ, তো ওরকম একটা ক্যারেক্টারে ওকে দেখেছি। তো ওইভাবে বিজ্ঞাপনে আসলে খুব বেশি বোঝা যায় না, ও তখন প্রফেশনালও ছিল না। যখন এখানে ওকে দেখলাম আমি লিটারেলি সারপ্রাইজড যে এত ডেডিকেটেড, এত প্যাশনেট। আমি বলবো যে ওর ধৈর্য, নর্মালি যেটা হয় আমরা যখন ওটিটির কাজগুলো করি, ওয়েবের কাজগুলো করি, তখন দেখা যায় যে অনেক সময় নিয়ে আমাদের কাজটা করতে হয়। অনেক ভোরবেলা কল থাকে, একটু রাতও হয়ে যায় অনেক সময়, একটা সিন অনেক সময় ধরে করতে হয়, বা প্রিপারেশনটা থাকে, হ্যাঁ, কস্টিউম নিয়ে অনেক প্রিপারেশন, মেকআপ নিয়ে অনেক প্রিপারেশন। আর এখানে তো ওর ক্যারেক্টারটা যে টাইপের ছিল, ওকে তো আরো অনেক বেশি প্রিপারেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। ও কিন্তু একদম, আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখেছি যে ও একদম কোনো বিরক্তি ওর মধ্যে ছিল না, বরঞ্চ মন প্রাণ দিয়েও আসলে কাজটা ভালো করার চেষ্টা করেছে। এই জিনিসটা আমাকে খুব ভালো, আমি মুগ্ধ হয়েছি আর কি। চমৎকার। এবং আপনি এমন একজন মানুষ যিনি পেশাদারিত্বের জায়গায় একদম শতভাগ আন্তরিক থাকেন। এবং আমি যতটুকু শুনেছি যে লিটল মিস কেওসের শুটিং এর প্রথম দিন আপনার মেয়ে আরোহীর 104 ডিগ্রি জ্বর ছিল, 5 উঠে গেছিল। শুটিং করাটা সে সময় কতটা চ্যালেঞ্জিং ছিল? ওই দিন আসলে যেটা হলো যে আমার জন্য সত্যি ওইটা মানসিকভাবে আমার খুব খারাপ লাগছিল, যে বুঝতে পারছিলাম না। কারণ আমার হাজব্যান্ড ও একটু পাজল হয়ে যায় এই সমস্ত সিচুয়েশনে। আমি যেমন খুব মাথা ঠান্ডা রাখতে পারি, কিন্তু ও আবার সেটা পারে না। মানে আবার কিছু হাউস হোল্ড কাজগুলো ওরকম এক্সপার্টলি করতে পারে না। বাচ্চার মাথায় পানি ঢালা, বা কোন সময়ে হয়তো নাপা দিবে বা কয় ঘন্টা পরে দিবে, ও এগুলার সাথে একদমই মানে এক্সপার্ট না। তো আমি তখন ভাবছিলাম যে, আর ছোটবেলায় ওর একবার এরকম জ্বর হয়ে খিচুনি হয়ে গেছিল, তো ওটাও আমার এক ধরনের ভয় ছিল যে যদি এত জ্বর উঠে যাচ্ছে এরকম কিছু হলে তখন তো একদম ইনস্ট্যান্ট আমাদেরকে হয়তো কোনো ডিসিশন নিতে হবে। সো ওইটা আসলে কে কিভাবে নিবে, ওই জন্য আমি একটু পাজল হয়ে গেছিলাম। পরে আমার মিডিয়াতে কিছু ফ্রেন্ডস আছে যারা আমার একদমই ফ্যামিলির মতো। আমি জাস্ট গ্রেটফুল। আমি বলবো যে আমার নিচতলায় আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের ওয়াইফ থাকে, ওনারাও আমার খুব ক্লোজ ফ্রেন্ড এখন। তো ওই ভাবি, সে উপরে এসে আমার মেয়ের সাথে ছিল, মৌ, তাহমিনা সুলতানা মৌ, ও উত্তরা থেকে আমার বাসায় গিয়ে ও সারাদিন ছিল। বিকালে সুইটি আপু এসে রাত পর্যন্ত ছিল, যে এবং ওরা বারবার আমাকে ফোন করে বলছিল যে হ্যাঁ তুই তোর কাজটা কর মনোযোগ দিয়ে, আমরা আছি এখানে। ওরা মাথায় পানি দিয়েছে, ওর সাথে ছিল, খাওয়ানো টাওয়ানো সবকিছু ওরা করেছে। মানে আই এম জাস্ট গ্রেটফুল। এমন বন্ধু জীবনে থাকলে আর কি লাগে, অনেকখানি কিন্তু সহজ হয়ে যায় আমাদের জীবন, অনেক বেশি। এবং পরিচালকের গল্পে একটু আসতে চাই। মাহমুদা সুলতানা রিমা একেবারেই নতুন তরুণ একজন নির্মাতা, এবং তরুণদের নির্মাণে অনেক বিষয় থাকে, অনেক নতুনত্ব থাকে। আসলে তার নির্মাণের কোন দিকগুলো, কোন বিষয়গুলো আপনাকে মুগ্ধ করেছে? মানে শি ইজ জাস্ট বিউটিফুল অ্যাজ এ ডিরেক্টর, আমি বলবো। মানে ও এত চমৎকারভাবে এত ছোট ছোট বিষয়, এত খুঁটিনাটি ও নিজে সমস্ত কিছু কিন্তু খেয়াল করেছে। ক্যামেরার ফ্রেম থেকে শুরু করে, কালার টোন থেকে শুরু করে, কস্টিউম, মেকআপ, অ্যাকসেন্ট, ডায়ালগ ডেলিভারি, এভরিথিং। আমি বলবো যে এই প্রোডাকশনটা টোটাল মানে রিমার ক্রেডিট। মানে একদম রিমা যেরকম হয়তো দেখতে চেয়েছে ওর কাজটাকে, মানে আছে না যে একটা ডিরেক্টরের একটা ড্রিম থাকে যে আমি আমার কাজটা এরকম দেখতে চাই, এরকম একটা কাজ আমি করতে চাই, ও জাস্ট তাই করেছে। মানে এক্সেলেন্ট, আমি বলবো যে এক্সেলেন্ট ওর কাজটা। এবং লিটল মিস কেওসে আমরা যেমনটা আসলে ইরার সাথে তার মায়ের যে দৌড়ত বা আসলে বিরোধের বিষয়গুলো দেখেছি, আপনার সাথে বাস্তবে আপনার সন্তানের কখনো এরকম সিচুয়েশন হয়েছে বা এরকম ঘটনা ঘটে, এবং যদি ঘটেও থাকে বা সেখান থেকে আসলে আপনি কিভাবে উতরে যান বা কিভাবে মানিয়ে নেন? না, আমার সাথে এটা হয়নি। কেন? কারণ আমি একটু ডিফারেন্ট মা। আমি অনেক বেশি অ্যাটাচ
আমার বাচ্চাদের সাথে। মানে এখানে তো দেখাচ্ছে যে ইরার সাথে ওর মার বন্ডিংটা হয়নি, ওর মা অনেক বাইরে বাইরে থাকে বা বাচ্চার সাথে অ্যাটাচমেন্টটা নাই। বাট আমার লাইফটা একটু ডিফারেন্ট, কারণ আমার কাছে মনে হয় ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে আমার বাচ্চারা। মানে আমি কোনোভাবেই পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারবো যে আমি আমার বাচ্চাদের সাথে অ্যাটাচমেন্ট আমি নষ্ট করতে পারবো না। মানে রাত দেখা যায় যে যেমন কালকেই রিসেন্টলি একটা সিরিজের কাজ করছি মোস্তফা কামাল রাজের, এটা আমাদেরই গল্প। কালকে ফার্স্ট পর্বটা অন এয়ার হলো, তো ওটার সেকেন্ড লটটা চলছে। দেখা যায় যে টানা কাজ থাকলে সকালে যাচ্ছি রাতে আসছি, বাচ্চাদের সাথে একদম দেখাই হয় না, কিন্তু ওরা ঘুমিয়ে থাকে, কিন্তু এসে দেখা যায় যে আমি একটু জড়াজড়ি করছি ঘুমের অবস্থায়। ছেলে জেগে থাকে যেহেতু একটু বড় হয়েছে, আমার বাইরে থেকে এসে ওদেরকে একটু হাগ দিতে হবে, একটু কথা বলতে হবে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো আমার একটু প্রয়োজন, আমার নিজের জন্য প্রয়োজন হয়, এবং আমার মনে হয় যে ওদের জন্য অনেক বেশি জরুরি এই জিনিসগুলো, যে কারণে আমার সাথে এটা হয়নি। কিন্তু আমিও যে চিন্তা করেছি যে বারবার এটা তো আমি আমাকে প্রেজেন্ট করছি না, এই টাইপেরও আসলে মা তো আছে আমাদের আশেপাশে, বা বাচ্চারা মিস করে মাকে কিন্তু কাছে পায় না। তো ওই ফিলিংটা থেকেই কাজটা করা আর কি। এবং আজকে যেমনটা আমি শুরুতেই বলছিলাম যে সব প্রজন্মের সাথে মানিয়ে নেয়ার বা মানিয়ে চলার একটা খুব সুন্দর ইতিবাচক একটা ব্যাপার আছে আপনার ক্ষেত্রে, এবং সেটা যদি আসলে বলি যে বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে নাটকে হোক বা নতুন প্রজন্মের সাদনিমা নাওভিদের সাথে কাজ হোক, এই যে নতুন প্রজন্মের সাথে মানিয়ে নেয়া চলার কি কি টেকনিক ফলো করেন আপনি? টেকনিক বলতে আমি এখন যাদের সাথে কাজ করছি, অনেকে আছে যে ছোটদের বিষয়গুলোকে একসেপ্ট করতে চায় না, বুঝতে পারে না, বা মনে করে যে হ্যাঁ ওরা কেমন, এরকম কেন, এভাবে কথা বলছে কেন, বা অনেকের কমপ্লেন সালাম দিল না কেন, ওই উঠে দাঁড়ালো না কেন। বাট আমার কাছে মনে হয় কি যে আমি আমার ছেলেকে দিয়ে জাজ করি, যে বা ওর ফ্রেন্ডসরা, আর আমার ছেলের চাইতে আরেকটু বড় আমার বোনের ছেলেটা মিডিয়াতে ও অনেক আমার কাছাকাছি, আমার অনেক মানে ছোটবেলায় আমার সাথেই সারাক্ষণ ঘুরতো যেত, যে কারণে অনেকেই চেনে। সো আমি জেনারেশনটা ওর কাছ থেকে এক্সপেক্ট করি যে ও দিব্য আমার বোনের ছেলে, ওর বয়স এখন 23-24। সো আমি চিন্তা করি যে ওরই তো ও সমান এখন যারা কাজ করছে, সো ওরা কি করে, ওরা কিন্তু আসলে কোনো কিছু কেয়ার করে না। অনেক সময় আমরা কষ্ট পাই, যে আমার হাজব্যান্ড কষ্ট পায় যে দিব্য এখন আর ফোনই দেয় না, দিব্য এটা জানালো না ওইটা জানালো না। তো আমার কাছে মনে হয় যে ওরা আসলে ওদের মতো একটু থাকতে পছন্দ করে। সো আমি যদি আমার ছেলেরটা মেনে নিতে পারি, তাহলে কেন আমি এদেরটা মেনে নিতে পারবো না? তো ওকে তো মানে এখন যাদের সাথে কাজ করছি যারা ছোট, তাদেরকে আমার কাছে আমার ছেলে মেয়ের মতোই মনে হয়, যে আমার ছেলে মেয়ের সবকিছু যদি আমি মাফ করতে পারি বা ওদেরটা আমি হ্যাপিলি একসেপ্ট করতে পারি, সো ওয়াই নট, আমি ওদেরটা আমি কেন একসেপ্ট করবো না? আমার কাছে এরকম মনে হয়। তো একটা সময় দেখি যে আমি বরঞ্চ শিখি ওদের কাছে অনেক কিছু, ওদের অনেক কিছু আমার ভালো লাগে, যে ওরা অনেক জানে, বা আচ্ছা ঠিক আছে ওদের মতো করে ভেবে দেখি কেমন লাগে, দেখি ভালোই লাগে, খারাপ লাগে না তো, যে কারণে আমার সমস্যা হয় না। একদমই তাই। এবং গল্পে গল্পে যেমনটা আপনি বলছিলেন যে একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু হয়েছে, এটা আমাদেরই গল্প, একেবারেই পরিবার কেন্দ্রিক, এবং একটা বিষয় কি আসলে দীর্ঘ সময় বা দীর্ঘ ধারাবাহিক নাটকের কাজ করতে গেলে শুটিং সেটের স্বভাব নিশ্চয়ই কি মানে পরিবারের মতোই হয়ে যায়, একদম ফ্যামিলির মতো হয়ে যায়। আমি খুবই এজন্য পছন্দ করি, মোটামুটি মানে ধারাবাহিক নাটক হলে আমার ভালো লাগে। কারণ হয় কি, ওই যে প্রত্যেক মাসে একটা সময় শুটিং থাকে, সবার সাথে দেখা হয়, আর একটা আর্টিস্ট বা ডিরেক্টর এদের সাথে না বারবার দেখা হতে হতে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। অনেকে বাইরে থেকে আমাকে জিজ্ঞেস করে আচ্ছা ও কেমন, শুনেছি ও তো এরকম, ও তো ওইরকম, কিন্তু আমার কাছে আমি বলি যে না এরকম তো না, আসলে ওরা তো অনেক নাইস, ওরা তো অনেক সুন্দর করে সবকিছু তো সুন্দর করে করছে, সিনসিয়ারলি করছে। তারপর একসাথে সবাই খেতে বসি, অনেক কিছু শেয়ার করা হয়, পার্সোনাল অনেক কিছু শেয়ার করা হয়, আমার ভালোই লাগে তখন। এবং আরো কিছু কাজের গল্পে আসতে চাই। অনুতপ্ত নাটকে এবং নয়া নোট ওয়েব ফিল্মে পার্থ শেখের সঙ্গে কাজ করা হয়েছে এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন আপনি। যদি জানতে চাই যে পার্থ শেখের মধ্যে আসলে এখন প্রতিষ্ঠিত অভিনেতা হবার সম্ভাবনা কতটুকু দেখতে পাচ্ছেন বর্তমানে? পার্থ অনেক সুইট একটা ছেলে, ভীষণ সুইট। অনুতপ্ততে আমি ওর মায়ের ক্যারেক্টারটা করেছি, আর নয়া নোটে হচ্ছে আমি নওবা, ওর নাম নওবার মায়ের ক্যারেক্টারটা করেছি।
পরে আবার আরো একটা কাজও আমরা করেছি একসাথে, যেখানে নওবাও ছিল, পার্থ ছিল। আমার খুবই খুবই কিউট লাগে ওকে, ভীষণ কিউট। এবং কিছুদিন আগে শেষের গল্প নামে একটি নাটকে আপনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন এবং দুর্দান্ত অভিনয় করেছেন, সেটা খুবই প্রশংসিত হয়েছে। কারণ সামাজিক মাধ্যমে বেশ কিছু ছোট ছোট ক্লিপগুলো আমরা অনেক দেখেছি এবং সেটা দেখে অনেকে পুরো নাটকটি দেখার আগ্রহ দেখিয়েছেন। এই বিষয়টা আসলে আপনাকে কতটা মানে উপভোগ্য মনে হয়েছে, বা আপনি কাজ করতে গিয়ে কতটা এনজয় করেছেন? আসলে কাজ করতে গিয়ে যতটা এনজয় করেছি, কাজ করতে গিয়ে তো ভালো লেগেছেই। ফার্স্ট থিং হচ্ছে স্ক্রিপ্টটা যখন আমি পেয়েছি, মুরাদ পারভেজের নাটক, মানে আমার এত ভালো লেগেছে পড়ে। মুরাদ এত সুন্দর লিখেছে গল্পটা, তারপর তো কাজটা করলাম আমরা। কাজটা অনেক সুন্দর একটা জায়গায় করেছি এবং মুরাদ ডিরেকশনে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাক্টিংটাও ও খুব সুন্দর করে মানে কন্ট্রোল করতে পারে। কাজ করার সময় খুবই ভালো লেগেছে। পরে যখন রিলিজ হলো, মানুষ দেখলো, এবং ওই যে আপনি যেটা বলছিলেন ছোট ছোট ক্লিপিংস দেখে আবার দেখার মানুষের আগ্রহ জন্মালো। এবং অনেক দিন পর আমি বলবো যে এত এত মানুষ আমাকে ফোন করেছে কাজটা দেখে, মানে এত মানুষ ফেসবুকে তো লিখেই, প্লাস হচ্ছে যেহেতু ইউটিউবে আছে ওটার কমেন্টে পাই অনেকের মতামত, কিন্তু পার্সোনালি এত মানুষ ফোন করেছে। অনেক সিনিয়ররা আমাকে ফোন করে, আমার অনেক ফ্রেন্ডের মায়েরা ফোন করে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে এত সুন্দর একটা গল্প আর এত সুন্দর একটা নাটক হয়েছে, বা তুমি করেছো, খুব ভালো লেগেছে। মানে আমার খুব ভালো লেগেছে কাজটা করে। পরে এনটিভিতে ওটা অন এয়ার হয়েছে, ওরাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এবং ওরা মানে পরে ওরা এই ধরনের কাজ করতে চেয়েছে আরো এটা দেখার পরে, যেটা খুব ভালো লেগেছে আর কি। এবার তো একটু সিনেমার প্রসঙ্গে চলে আসি। কুয়াকাটায় হাঙর সিনেমার কাজ করছেন, কেমন অভিজ্ঞতা হচ্ছে বা কতটা উপভোগ করছেন? ভালো লাগছে। একদমই কমার্শিয়াল ধাঁচের একটা মুভি। ওরা খুব সুন্দর করে কাজটা করছে, এবং কুয়াকাটা এত সুন্দর, এর আগে আমার আসলে যাওয়া হয়নি। সো এবার আমি ফার্স্ট গেলাম, এবং লোকেশনটাকে ওরা একদম প্রপার ইউটিলাইজ করছে এত সুন্দর করে। মানে যেসব জায়গায় শ্যুট হচ্ছে, সেটগুলো এত সুন্দর হচ্ছে, এত একদম রিয়েল জায়গায় ওরা সেটটা করেছে। খুবই ভালো। আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো প্রোডাকশন, ভালো একটা কাজ হবে। আশাবাদী তাহলে আপনি কাজটি নিয়ে নিশ্চয়ই। এর আগে আপনি ভাইজান এলোরে, ডার্ক ওয়ার্ল্ড এবং রিভেঞ্জ সহ বেশ কিছু মূলধারার সিনেমায় আপনি অভিনয় করেছেন, এবং এবার অভিনয় করছেন বদিউল আলম খোকনের তছনছ সিনেমায়। এবং যতটা আমরা জানি যে এফডিসিতে বিশাল সেট ফেলে শুটিং করা হচ্ছে, একটু অভিজ্ঞতার কথা শুনবো। কেমন এনজয় করছেন? আপনি বললেন যে বিশাল সেট ফেলে শুটিং হচ্ছে, এটাই একটা লোভ ছিল আমার। যেটা আমরা যখন ছোট ছিলাম তখন তো যেই সিনেমাগুলো হতো এফডিসি কেন্দ্রিক, সবসময় কিন্তু এরকম সেট ফেলে সেটের মধ্যে শুটিং হতো, কমার্শিয়াল ধাঁচের সিনেমাগুলো, যেটা আমাদের জেনারেশনে কিন্তু আমরা ওটা পাইনি। ওটা আসতে আসতে কিন্তু এখন আর ওরকম বড় সেট ফেলে কাজ হয় না। তো যখন আমাকে এই কাজটার কথা বলেছে এবং শুনেছি ওরা বলেছে যে এরকম এফডিসিতে বড় করে সেট ফেলে ওরা কাজটা করবে, প্লাস হচ্ছে বদিউল আলম খোকন, এটা উনি হচ্ছেন আরেকটা আমার লোভের জায়গা। মনে হয়েছিল যে একদম এফডিসি ঘরানার একজন ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর, উনি তো মেইনলি অ্যাকশন ধাঁচের সিনেমাগুলো বেশি করে। যদিও এর আগে আমি মুস্তাফিজুর রহমান মানিকের সাথে কাজ করেছি, উনিও কমার্শিয়াল ধাঁচের সিনেমাই করেছেন। মানে আমার তো মানিক ভাইয়ের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, প্লাস হচ্ছে উনি অনেক সিনিয়র মানুষ, বদিউল আলম খোকন, ওনার সাথে কাজ করতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে যে এটা আমার লাইফের একটা এক্সপেরিয়েন্স হয়ে থাকলো আর কি। এবং শুনেছি যে এই সিনেমাতে আপনাকে ফাইটিংও করতে হয়েছে। হ্যাঁ, আগেরটাতেও তো মোটামুটি ছিল, এটাতেও কিছু অ্যাকশন সিন আছে। যে মানে এখানে আমি একজন পলিটিশিয়ানের ক্যারেক্টার করছি, সো সবকিছু মিলে, যেটা নাকি ঢাকা 10 আসন প্রথমেই আমরা বলছিলাম, সেটা তছনছ মুভিতে দেখা যাবে। এবং শুনেছি ঋতু কামিনী নামে আরেকটি সিনেমা আসতে যাচ্ছে, এবং যেই সিনেমাটি এরই মধ্যে আসলে বার্লিন, মস্কো, লন্ডন, মরক্কো, দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবার জন্য নির্বাচিত হয়েছে, এবং স্টকহোম চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারও ইতিমধ্যে পেয়ে গেছে। এবং এটাও শুনেছি যে সেই সিনেমাতে আপনি মূল চরিত্রে অভিনয় করেছেন। একটু শুনতে চাই অভিজ্ঞতাটুকু। ঋতু কামিনী জাহিদ হোসেনের একটা লেখা এবং ডিরেকশনে একটা সিনেমা। ওটা মানে একটা মা এবং তার স্টেপ ডটারকে নিয়ে গল্পটা। তো ওখানে মায়ের ক্যারেক্টারটা আমি করেছি। খুবই দারুণ একটা গল্প আর কি।
খুব বেশি কমার্শিয়াল ধাঁচের হয়তো হবে না, কিন্তু গল্পটা সবার খুব ভালো লাগবে আমার কাছে মনে হয়। আরো কিছু কাজের প্রসঙ্গে আসছি। দীপ্ত প্লেতে হাইড অ্যান্ড সিকে আপনি কাজ করেছেন, সেখানেও নিশ্চয়ই দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। তবে একটু আমি জানতে চাই আসলে যে এখন কোনো কাজে সম্মতি দেবার আগে আপনি কোন কোন বিষয়গুলো বিবেচনা করে তারপর হ্যাঁ বলেন? আমার কাছে যেটা মনে হয় যে আমার কি করার আছে, আমি কি করব, এটা হচ্ছে আমার সবার আগে কনসার্ন। যে আমি আমার চরিত্রটার গুরুত্বটা কতটুকু, সেটা ফার্স্ট প্রায়োরিটি থাকে। আর তারপরে তো ডিরেক্টরকে আছে বা কোথায় যাচ্ছে। তবে সবার আগে বলবো যে এটা 90% প্রায়োরিটিটাই হচ্ছে এই জায়গাটাতে থাকে যে আমার চরিত্রের গুরুত্ব কি। এবং আরো কাজের গল্পে যদি আসি, নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গে আপনি ফ্রেন্ডজি এবং ঘুম পড়িতে কাজ করলেন। নির্মাতা জাহিদ প্রীতমকে যদি মূল্যায়ন করতে বলি তাহলে কি বলবেন? খুবই ঠান্ডা মাথার, লক্ষ্মী, ভদ্র, রোম্যান্টিক ডিরেক্টর। মানে এত সুন্দর করে ওর কাজটা করে। প্রথমে তো ফ্রেঞ্জিটা করলাম, ফ্রেঞ্জি করার পরে যখন ঘুমপুরির জন্য বলল, মানে ওর ভিশনটাও অনেক ক্লিয়ার। ও কিভাবে দেখতে চায়, কি করতে চায়, এই জিনিসগুলো খুবই ক্লিয়ার ওর কাছে। মানে ওর সাথে কাজ করতে খুবই ভালো লাগে এবং ইউনিটটা অনেক অর্গানাইজ থাকে, খুব ভালো লাগে আর কি। এবং অভিনেত্রী হিসেবে আপনার দীর্ঘ সময়ের পথ চলা, 26 বছরের ক্যারিয়ার, আপনি অনেক লম্বা একটা সময় এই বিনোদন জগতে আপনি কাজ করছেন। যদি এই লম্বা সময়ের মাঝে আপনার জীবনের বা এখানের অর্জনের 3টি বিষয় তুলে ধরতে বলি তাহলে কি কি বলবেন? অর্জনের সবই তো অর্জন আসলে। আমার কাছে মনে হয় যে একটা মেয়ে যার কোনোদিন কোনো ড্রিম ছিল না, এই বিষয়টা সম্পর্কে, মিডিয়া সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, কোনো ধ্যান ছিল না, কিছুই ছিল না, সে এখানে কাজ করছে। মিনিমাম কিছু মানুষ হলেও আমাকে চেনে, নাম জানে। এবং এই যে 26 বছর একটা জায়গায় একই প্ল্যাটফর্মে আমি কাজ করে যেতে পারছি, এটা তো অনেক বড় অর্জন বলে আমার কাছে মনে হয়। প্লাস হচ্ছে 26 বছর আগেও মানুষ যারা প্রতিষ্ঠিত ছিল তাদের সাথে, প্রতিষ্ঠিতদের সাথে আমি কাজ করতে পেরেছি। এখনো নতুন প্রজন্মের সাথে, নতুন প্ল্যাটফর্মগুলোতে সব জায়গায় যেহেতু কাজ করতে পারছি, বিজ্ঞাপন, সিনেমা, ওটিটি, ওয়েব, সিরিয়াল, 1 ঘন্টার নাটক, তো সবকিছুই আমার কাছে অর্জনই মনে হয়, কোনো কিছুই আমার কাছে বৃথা মনে হয় না। এই প্রাপ্য জিনিসগুলো আসলে বিষয়গুলো অনেক অনেক বড় আমাদের জীবনে। এবার আপনি একটু সংসারের খবর শুনতে চাই। স্বামী সন্তানদের নিয়ে কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। সেটাও অলমোস্ট 19 বছর, 20 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমার নিজের কাছেও মনে হয় সেদিন বিয়ে হলো, মনে হয় এর মধ্যেই এবার 20 বছর হয়ে যাবে। সময় চলে গেছে, বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে। সবকিছু মিলে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আদ্রিকের কথা একটু বলতে চাই। ও তো মিউজিক এবং স্ক্রিপ্টিং খুব এনজয় করে, পছন্দ করে। তবে আরোহীর ভালো লাগা কিসে? ও কি করতে ভালোবাসে? ওর এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাস্কেটবল। সে বাস্কেটবল খুব পছন্দ করে। মানে 3টা জিনিস সে করে, নাচ করে, গান করে আর বাস্কেটবলটা করে। কিন্তু আমি দেখি যে 3টার মধ্যে সে এনজয় করে, আসলে বাস্কেটবলটা বেশি এনজয় করে। আর গানটা আদ্রিক যেমন এই বয়সেই ও ওপেনলি গান গাইতে বললে গাইতো, বা আমাদের আড্ডার মধ্যে আসরে ও বসে গান গাচ্ছে। কিন্তু আরোহীকে দিয়ে এখনো সেটা করানো যায় না, কারণ এখনো সে একটু শাই এই বিষয়গুলোতে, নাচেও শাই। কিন্তু বাস্কেটবলটাতে সে খুব এনজয় করছে। আপনার সন্তানদের নিয়ে আপনার কি স্বপ্ন? আমার সন্তানদের নিয়ে আমার স্বপ্ন যদি বলি, সেটা হচ্ছে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা সবার আগে। আর হ্যাপি থাকুক। মানে যেটাই করুক, যেখানে যা কিছু করুক না কেন, ওরা যেন হ্যাপি থাকে, এটাই আমার একমাত্র স্বপ্ন আর কি। এবং আমাদেরও সেটাই চাওয়া। এবং আপনি সবসময় আমাদের সামনে এভাবেই থাকবেন, সেটাই আমাদের প্রত্যাশা। অনেক অনেক ভালোবাসা। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মাছরাঙাকে অনেক ধন্যবাদ এবং বিনোদন সারাদিনের সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ।